হামজা চৌধুরী তিনি এলেন, খেললেন, আজকে তিনি দেশও আলটিমেটলি ছাড়লেন, মাঝখান দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ড্র করলো, একটা পয়েন্ট নিশ্চিত করলো। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে মনে হয় বাংলাদেশের শুরুটা খুব একটা খারাপ হয়নি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ আসলে ভারতের সঙ্গে একটা পয়েন্ট পেয়েছে শিলংয়ের ঘরের মাঠে, সেটা 3 পয়েন্ট হতে পারতো, 1 পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফিরেছে। আপনি একটা কম্পিটিশনের বাছাই পর্বের ম্যাচ খেলছেন, সেখানে আপনাকে আরো 5টা ম্যাচ খেলতে হবে। আপনি হিসাবটা এভাবে চিন্তা করে দেখেন যে হাভিয়ার কাবরেরা আমাদেরকে প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছিলেন যে ভারতের বিপক্ষে ভারতের ঘরের মাটিতে আপনি একটা পয়েন্ট নিয়ে আসছেন এএফসি কোয়ালিফায়ার্সের ম্যাচ থেকে, সেক্ষেত্রে ভারতকে আপনাকে হোম ম্যাচে ফেস করতে হবে, সেখানে আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। সো অ্যাওয়েতে আপনি হারেন নেই, হারা তো দূরের কথা, বরং বাংলাদেশ 3টা পয়েন্টই পেতে পারত। যে পরিমাণ সুযোগ বাংলাদেশ সেখানে পেয়েছিল, সেখান থেকে একটা পয়েন্ট নিয়ে আসাটা বাংলাদেশের যে পরবর্তী সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা রয়েছে সেটার সঙ্গে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ অ্যাড করে দিচ্ছে। এবং হামজা চৌধুরী একা কি করবেন বলে যে গুঞ্জনটা উঠেছিল বাংলাদেশ দলে, সেটা মোটামুটি এখন আর ওই গুঞ্জনটা নেই। এখন মোটামুটি সবাই বুঝে গেছেন যে হামজা চৌধুরী একা কতটুকু কোয়ালিটি অ্যাড করেন এবং কতটুকু ইন্সপিরেশন তিনি সবাইকে মোটিভেট করতে পারেন, সব কিছু পরিষ্কার কিন্তু হয়ে গেছে ওই ম্যাচেই। হাভিয়ার কাবরেরা তিনি আসলে সেই ম্যাচের পরপর যে কথাটা বলছিলেন যে এই গ্রুপ থেকে আমরা যদি দেখি যে এশিয়ান কাপে পয়েন্ট তালিকাটা এই গ্রুপ সি এর, তখনই কিন্তু আমরা দেখতে পারবো এই গ্রুপ থেকে একটা দলই কোয়ালিফাই করবে 2027 এশিয়ান কাপে, যেটা অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেই এশিয়ান কাপের জন্য 18টা দল চূড়ান্ত হয়ে গেছে। যেই 6টা গ্রুপ বাকি রয়েছে সেই 6টা গ্রুপের থেকে 6টা চ্যাম্পিয়ন দলই আসলে যাবে। সেখানে ক্রোনোলজিক্যালি বাংলাদেশের নামটা 1 নম্বরে রয়েছে, কারণ আপনি যদি বাকি দলগুলোর সাথে অ্যালফাবেটিক্যালি চিন্তা করেন তাহলে বি ওয়ার্ডটাই আসলে আগে আসে। সেই হিসেবে বাংলাদেশ সবার আগে রয়েছে, কারণ এই গ্রুপের অন্য 2টা ম্যাচ হংকং এবং সিঙ্গাপুর সেটাও আসলে ড্র হয়েছিল এবং সেটাও ছিল গোললেস ড্র। তার মানে বোঝা যায় ম্যাচ ডে 1 শেষ, এই গ্রুপে এখন হচ্ছে কি আপনার ইকুয়াল একটা অবস্থান বিরাজ করছে। এর মধ্যেও যদি আপনি হিসেব করেন তাহলে বাংলাদেশ কেন হচ্ছে একটু অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে, কারণ বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটা খেলেছে। বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ কিন্তু একটা আপনার কমে গেল। এক্স্যাক্টলি হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচের হিসেব নিকেশ কি হয়, কোন ধরনের সূক্ষ্ম আসলে সুযোগ সুবিধা কাজে লাগানো যায় মাঠের ওই 90 মিনিটসের বাইরেও, সেই জিনিসগুলো তো বাংলাদেশ আবার কঠোরভাবেই আসলে দেখলো। বাংলাদেশ পুরো এই রেজিমেন্টটা শুরু করেছিল সৌদি আরবের ট্রেনিং ক্যাম্প দিয়ে, সেখানে শেষ করে আপনি শিলংয়ে গেলেন, শিলংয়ে গিয়ে 5-6 দিনের সবকিছু মিলে শেষ করার পর ম্যাচটা খেললেন। অনেক প্রতিকূলতা গিয়েছে, সবকিছু বাংলাদেশ তাদের পারফরমেন্স দিয়ে চাপা ফেলে দিয়েছে। সো এখন সেই জায়গা থেকে হচ্ছে আপনি পরবর্তী জুন মাসে যখন পরবর্তী ম্যাচটা খেলতে আসবেন তখন আপনার সামনে অনেক কিছু আছে। এখন প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় অনেক কিছু যোগ হতে পারে। আপনি বলতে পারেন সেই কনভার্সনের জায়গা থেকে সুযোগগুলো এমনভাবে ছিল, প্রথম 20 সেকেন্ডেই জনি ওপেন নেট পেয়ে যান কিন্তু গোল করতে পারলেন না, ইমনের হেডার বা এর পরবর্তী সুযোগ, হৃদয়ের সুযোগটা ওপেন নেট মিস করা, অনেক কিছু বলা যেতে পারে। তবে হাভিয়ার কাবরেরাই এখানে একটা কথা বলছেন যেটা আমি পিক করেছি, যে হাভিয়ার কাবরেরা বলছেন বাংলাদেশ এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ স্ট্রং কন্টেনশনে আছে এশিয়া কাপের মূল পর্বে বাছাই করে চলে যাওয়ার জন্য, কারণ ভারতকে অ্যাওয়ে ম্যাচে একটা পয়েন্ট পাওয়া গেছে, বাকি যে 5টা ম্যাচে আছে অনেক কিছুই সম্ভব। হামজা চৌধুরী ইনক্লুশন মিলে অনেক কথাই বলেছেন। আমরা একটু হাভিয়ার কাবরেরার সেই কথাটা একটু শুনে আসতে চাই যে তিনি আসলে এশিয়ান কাপ বাছাই নিয়ে বাংলাদেশের ম্যাচ নিয়ে কি বলছেন। I mean, we missed the chances. We should have scored. That's a thing to improve, definitely. We got several chances. I don't know right now how many to tell, but I think 4, 5, 6 clear ones. And, well, unfortunate. I think we have to be very positive. We get in those chances away against India, which is the strongest team of the group. But we need to convert, because what we see is clear today is that we are a contender to qualify for Asian Cup. That is what we have to believe in ourselves and do it. যে জিনিসটা আসলে দেখেন উনি বলছে হচ্ছে যে বাংলাদেশ চান্স ক্রিয়েট করছে, এটাও তো হচ্ছে অ্যাওয়েতে যে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার এগেনস্টে আপনি যখন চান্স ক্রিয়েটগুলো করছেন, হ্যাঁ ফাইনালি ফিনিশিংটা হচ্ছে না, সেটাকে উনি একটা পজিটিভ সাইন মানছেন। এছাড়া আসলে আপনি আর কি বলবেন এই জিনিসটা নিয়ে? এখানে আরেকটা পয়েন্ট আছে, তিনি বলছেন যে ইন্ডিয়া হচ্ছে এই গ্রুপের সবচেয়ে স্ট্রংগেস্ট টিম। সো আপনি স্ট্রংগেস্ট টিমটার কাছ থেকে একটা পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন, ভালো কথা। আপনার সামনে আরো কয়টা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই হিসাবে যখন আপনি চান্স কনভার্সনের কথা বলছেন, চান্স কনভার্সনের কথা বলার ক্ষেত্রে এই কথা বারবারই চলে আসবে যে বাংলাদেশের এই মৌসুমে সবচেয়ে বেশি গোল করা যিনি
প্লেয়ার ছিলেন আলামী, তিনি হচ্ছে শেষ পর্যন্ত 1 মিনিটও খেলতে পারেনি। জামাল ভুঁইয়া খেলতে পারেনি, সেটা নিয়ে তিনি উত্তর দিয়েছেন আসলে ম্যাচের গেম ফেজে যে ধরনের সিচুয়েশন ছিল জামালকে তিনি ভেবেছিলেন তিনি নামাবেন, কিন্তু আসলে নামানোর সুযোগটা হয়নি। তবে বাংলাদেশের যারা এই স্কোয়াডে ছিলেন তাদের গোল কন্ট্রিবিউশন এই সিজনে যদি দেখা যায় বিপিএল এবং ফেডারেশন কাপ মিলে, তাহলে একটা পিকচার পরিষ্কার আমরা পেতে পারি যে যারা ছিলেন এবং যারা আসলে নামলে কিছু একটা ডিফারেন্স হয়তো হতেও পারতো। আলামিন যদি নামতেন হয়তো কোনো ডিফারেন্স একটা মেক হলেও হতে পারতো, কারণ আপনি 9 গোল করার স্ট্যাটটাকে আসলে ফেলে দিতে পারেন না। এক্স্যাক্টলি, এবং হচ্ছে রাকিব তিনি খেলেছিলেন, রাকিব এই ম্যাচে গোল পাননি, তবে রাকিব কিন্তু পুরো মাথা ব্যথার কারণ ছিলেন ইন্ডিয়ার রক্ষণের জন্য। 6টা গোল রয়েছিল রাকিবের। তপু বর্মন আনলাকি, তপু বর্মনকে উঠে যেতে হয়েছে ম্যাচের শুরুতে। 6টা গোল তপু বর্মনের রয়েছে। মুজিবুর রহমান জনি তিনি একদম শুরুর দিকে মিস করে ফেলেছিলেন। জনি এই সিজনে গোল পেয়েছেন মাত্র 3টা, ফেডারেশন কাপ এবং লিগ মিলিয়ে। দেখুন তপু যদি হচ্ছে কি আরেকটু লম্বা সময় থাকতে পারতো, আমার মনে হয় সেট পিসে বাংলাদেশ ইন্ডিয়ার উপর আরেকটু চ্যালেঞ্জটা আসলে দিতে পারতো। আর নিজেদের সেট পিস ক্লিয়ারেন্সের দিক থেকেও একটা শক্তি হতো, প্লাস হচ্ছে আপনার ওই বাংলাদেশ যখন কর্নার কিকগুলো পেয়েছে তখন হচ্ছে গিয়ে তপুর ইনক্লুশনটা প্রতিপক্ষের পেনাল্টি এরিয়া, সেটা আসলে বাংলাদেশ মিস করেছে। হ্যাঁ, শাকিল আহাদ তপু দুর্দান্ত খেলেছিলেন, এটা বাংলাদেশের আমি বলবো এই ইন্ডিয়া ম্যাচের একটা বড় পাওনা হচ্ছে গিয়ে মানে বড় ম্যাচের প্রেশার যে নেয়ার মতো জুনিয়র তপু, শাকিল আহাদ তপু তিনি যে ক্যাপাবল সেটা আসলে প্রমাণটা আসলে হয়ে গেছে। আর হামজা আসলেন, হামজার সাথে অন্যান্য ফুটবলাররা মানিয়ে নিলেন। হ্যাঁ, এখন অনেকে হয়তো বা বলবেন হামজা ছাড়া আসলে বাকি কে ওইভাবে ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করেছে এই ম্যাচে। আপনি যদি খেয়াল করেন রাকিব এই ম্যাচে একটা বিগ রোল প্লে করেছে, এই ম্যাচে তারিক কাজী, এই ম্যাচে শাকিল আহাদ তপু, এই ম্যাচে মিতুল মার্মা, ওরা তিনজনেই আপনার হচ্ছে কি একটা বড় রোল আসলে প্লে করেছে। হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনার লেফট ফ্ল্যাঙ্কে ধরেন হচ্ছে গিয়ে ফয়সাল আহমেদ ফাহিম পরে নামলেন। ফাহিমেরও কিন্তু লাস্টের দিকে একটা শর্ট চেয়ে বিশাল কায় তিনি একটা দুর্দান্ত সেভ করেছেন। ওই মোমেন্টে আমি ধরেন হচ্ছে ফ্ল্যাশ ইন্টারভিউ নেওয়ার জন্য আমি মাঠের ঠিক এই বাম পাশের কোণাটার মধ্যে দাঁড়ানো, তো আমি দেখছিলাম ডাগ আউটের কি অবস্থা হঠাৎ করে হয়ে গিয়েছিল, মানে সবাই ধরে নিয়েছিলেন সেই জিনিসটা আসলে গোল হবে। আপনি ম্যাচের শুরুতে মোরসালিনের ওই ঘুরে যে মোরসালিনের যে ক্রসটা যেটা শারিয়ার ইমন হেড করলেন, এই জিনিসগুলোও তো আপনার এই ম্যাচের প্রাপ্তি বলতে হবে। হ্যাঁ, মানে অ্যাজ এ টিম, অ্যাজ এ ইউনিট বাংলাদেশ হচ্ছে গিয়ে আপনার খুব বেশি হচ্ছে গিয়ে আপনার গোছানো আক্রমণ করতে পারে নাই। তারপরও আমি হচ্ছে এখান থেকে অনেক পজিটিভিটি আসলে আমি নিতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.